নমস্কার, শান্তন টিভির পর্দায় আপনাদের সকলকে স্বাগত। সাথে আছি আমি দীপান্বিতা। চোখ রাখবো বিস্তারিত সংবাদে। বিরোধীরা কোন দিকে গেলে তাদের লাভ হবে সেটা বুঝতে পারছে না। রবিবার প্রদেশ বিজেপি কার্যালয়ে ভারতের জনতা পার্টির 46তম প্রতিষ্ঠা দিবসে বক্তব্য রেখে কথা বললেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। রবিবার প্রদেশ বিজেপির কার্যালয়ে ভারতীয় জনতা পার্টির 46তম প্রতিষ্ঠা দিবস উদযাপন করা হয়। এদিন প্রদেশ বিজেপির কার্যালয়ে দলীয় পতাকা উত্তোলন করে অনুষ্ঠানের সূচনা করেন প্রদেশ বিজেপির সভাপতি রাজীব ভট্টাচার্য। সঙ্গে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা, মন্ত্রী রতনলাল নাথ, আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার সহ অন্যান্যরা। আয়োজিত অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা বক্তব্য রেখে বলেন, আজ ভারতীয় জনতা পার্টির 46তম প্রতিষ্ঠা দিবস। দিনটি দলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই দল কার্যকর্তাদের দল। দেশের কয়েকটি রাজ্য বাদে বাকি রাজ্যগুলিতে ভারতীয় জনতা পার্টির নেতৃত্বাধীন সরকার রয়েছে। মুখ্যমন্ত্রী আরো বলেছেন, প্রধানমন্ত্রীর মার্গদর্শনে 2018 সাল থেকে রাজ্য সরকার কাজ করে চলেছে এবং বর্তমান প্রধানমন্ত্রীর নেতৃত্বে 2018 সাল থেকে ত্রিপুরার রাজনৈতিক পরিভাষার পরিবর্তন হয়েছে। মুখ্যমন্ত্রী আরো বলেন, অন্যান্য রাজনৈতিক দলগুলো এখন বুঝতে পারছে না কোন দিকে যাবে এবং কোন দিকে গেলে তাদের লাভ হবে। এ নিয়ে কটাক্ষ করলেন মুখ্যমন্ত্রী আরও দাবি করেছেন, বিশ্বের মধ্যে সর্বশ্রেষ্ঠ দল হল ভারতীয় জনতা পার্টি। এই সরকারের নেতৃত্বে ত্রিপুরায় রাস্তাঘাট, ইন্টারনেট সহ সার্বিক উন্নয়ন হয়েছে। নর্থ ইস্ট জোনের মধ্যে ত্রিপুরা ফ্রন্ট রানার স্টেট হিসেবে ঘোষণাও হয়েছে। মুখ্যমন্ত্রী সদ্য সমাপ্ত বাজেট প্রসঙ্গ টেনে এনে বলেন, বাজেটে ইনফ্রাস্ট্রাকচারের জন্য অর্থ বরাদ্দ রাখা হয়েছে, কারণ ইনফ্রাস্ট্রাকচার উন্নত না হলে রাজ্যের বিনিয়োগকারীরা আসবে না। বিনিয়োগকারীরা রাজ্যে আসলে একদিকে যেমন রাজ্যের উন্নয়ন হবে, অপরদিকে কর্মসংস্থানের ব্যবস্থা হবে। সে দিশায় এগিয়ে চলেছে বর্তমান সরকার বলে জানান মুখ্যমন্ত্রী। ভারতীয় জনতা পার্টির প্রতিষ্ঠাতা দিবস এবং 45 বছর পূর্ণ করে আমরা 46তম প্রতিষ্ঠা দিবস পালন করতে যাচ্ছি এবং সারা ভারতবর্ষে সব জায়গায় আজকের এই দিনটি খুবই গুরুত্বপূর্ণ ভারতীয় জনতা পার্টির জন্য। এখানে আমার পূর্ববর্তী বক্তা, যিনি আমাদের ত্রিপুরা প্রদেশ বিজেপির মাননীয় সভাপতি এবং রাজ্যসভার মাননীয় সদস্য এখানে উপস্থিত আছেন, উনিও বিস্তারিত এখানে আলোচনা করেছেন। আমাদের মাঝে উপস্থিত আছেন ত্রিপুরা প্রদেশ বিজেপির মাননীয় সভাপতিগণ এবং আমাদের ত্রিপুরা সরকারের মাননীয় মন্ত্রী রতনবাবু এখানে উপস্থিত আছেন, রতনলাল নাথ মহোদয়, আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশনের মাননীয় মেয়র শ্রী দীপক মজুমদার মহোদয় এবং অন্যান্য আমাদের ত্রিপুরা প্রদেশ বিজেপির যারা অফিস বেয়ারাররা এখানে উপস্থিত আছেন এবং সমস্ত কার্যকর্তারা যারা এখানে উপস্থিত আছেন বা এখানে সাংবাদিক বন্ধুরা যারা উপস্থিত আছেন, তাদের মাধ্যমে সমস্ত ত্রিপুরাবাসী, আমাদের ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাদের আমি হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাতে চাই। আমরা যে পার্টি করি সেই পার্টির মাহাত্ম্য সম্পর্কে সবাই জানে যে এই পার্টি কার্যকর্তাদের পার্টি। আমরা সবসময় বলি কার্যকর্তাদের পার্টি। আমাদের 28টা পূর্ণ রাজ্য এবং 3টা আমাদের ইউনিয়ন টেরিটরি। যদি আমরা এখন দেখি, আমাদের প্রায় সব রাজ্যে, কয়েকটা রাজ্য বাদ দিয়ে সব জায়গায় ভারতীয় জনতা পার্টির নেতৃত্বাধীন সরকার। সেই দিশায় আমাদের ত্রিপুরা তো 2018-তে মাননীয় প্রধানমন্ত্রীজির কারণে এবং এখন বর্তমানে যিনি আমাদের গৃহমন্ত্রীজি, তৎকালীন সময়ে উনি রাষ্ট্রীয় অধ্যক্ষ ছিলেন এবং বর্তমানে আমাদের যিনি রাষ্ট্র অধ্যক্ষ আছেন আমাদের ভারতীয় জনতা পার্টি, ওনার নেতৃত্বে যেভাবে আমাদের রাজ্যে এবং সমস্ত ভারতবর্ষে ভারতীয় জনতা পার্টির যে দিশা ও নির্দেশিকা ওনারা আমাদের দেখাচ্ছেন, সেই দিশায় আমরা কাজ করছি। আগে আমরা পার্টি দেখতাম যে পার্টি এসছে 2018 থেকে এখন পর্যন্ত ত্রিপুরার যে রাজনৈতিক পরিভাষা, সেটা কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীদের কারণে এখন পুরো পরিবর্তন হয়ে গেছে। এখন অন্যান্য পার্টিরা বুঝতে পারছে না আমরা কোন দিকে যাব
এবং কোন দিকে গেলে আমাদের লাভ হবে এই লাভালাভির রাজনীতি করতে করতে এখন ওরা ক্ষয়িষ্ণু হয়ে যাচ্ছে। আমাদের যে ভারতীয় জনতা পার্টি এখন যেভাবে ঊর্ধ্বমুখী সব দিকে, সারা পৃথিবীর মধ্যে এখন সর্বশ্রেষ্ঠ পার্টি আমরা সবাই জানি, এবং সংখ্যাধিক্যের দিকেও আমরা মানে সব দিক দিয়ে আমরা অনেক বেশি আমাদের সেই পার্টির একজন আমরা সৈনিক হিসাবে আমরা নিজেরা আজকে বলবো মাননীয় প্রধানমন্ত্রীর যে নেতৃত্বাধীন যেভাবে ভারত সরকার চালাচ্ছেন আমরাও সেই দিশায় কিন্তু কাজ করছি। এখানে কিছুদিন আগে আপনারা দেখেছেন বিভিন্ন বাজেটে আমরা মানুষের কল্যাণে অনেক কিছু আমরা এখানে দেখেছি। আমরা সাধারণ মানুষের জন্য কাজ করি। মাননীয় প্রধানমন্ত্রীজির যদি আমরা জল জীবন মিশনের কথা বলি, 3% জল জীবন মিশনের এখানে শুরুয়াত ছিল, সেই জায়গায় এখন প্রায় 87% আমরা সেখানে গেছি। অনেক জায়গায় এই নলসের জল নিয়ে জল জীবন মিশনের আওতায় অনেকে অনেক কথা বলেন, কিন্তু এটা বুঝতে হবে, বিধানসভায় আমরা বলেছি যে অনেক জায়গায় আছে যেখানে পাহাড় অঞ্চল আছে, সেখানে জলস্তর সেখানে কম থাকাতে অনেক সময় বোরিং করলে সেখানে জল পাওয়া যায় না। যেসব আমাদের যে কৌশল সেইভাবে সেখানেও জল দেওয়ার ব্যবস্থা করছি। 85% 87% যেহেতু পৌঁছে গেছি, যেখানে 3% থেকে এই জায়গায় গেছি, 100% আমরা কেন যাব? আমরা জলেই জীবন আমরা বলি, এর জন্যই নাম দিয়েছে মাননীয় প্রধানমন্ত্রীর জল জীবন মিশন। তো মানুষের জীবন দান একমাত্র আমাদের সরকারই দিতে পারবে। আগে তো এগুলো দেখতো না। আমরা ইনোভেটিভ আইডিয়ার মধ্যে ছড়ার জল, যেখানে স্ট্রিম আছে সেখান থেকে জল সেটাকে বা ক্যাচ দ্য রেইন এই স্লোগান রেখে আমরা সেখানে ইনোভেটিভ আইডিয়ার মাধ্যমে আমরা জল দেওয়ার ব্যবস্থা করছি সব জায়গায়। এখানে আমরা জানি, আমি সবসময় বলি যে রাস্তা আমাদের রাস্তা দেখায়। মাননীয় প্রধানমন্ত্রী যে আমাদের রাস্তা দিয়েছেন, কিন্তু আগামী দিন এই ত্রিপুরা প্রদেশ কোন দিকে যাচ্ছে সেই রাস্তা আজকে ন্যাশনাল হাইওয়ে এখানে 6টা হয়েছে, 4টা অন প্রিন্সিপাল উনি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যে সেটাকে আমাদের অ্যাকসেপ্ট করেছেন, কিন্তু বাকিগুলোর মধ্যে আরও একটা আমি ওনাকে বলেছি, তো সেটাও হবে। তো সব দিকে রাস্তা আমাদের কমিউনিকেশনের দিক দিয়ে এত সুন্দর কমিউনিকেশন হয়েছে যে আগামী দিন সব জায়গায় এখন এক জায়গার থেকে আরেক জায়গায় যেতে কোনো অসুবিধা হয় না। আমরা যদি কৈলাস শহরের কথা বলি, ধর্মনগরের কথা বলি, আগে 7 ঘন্টা 8 ঘন্টা 6 ঘন্টা লাগতো, সেই জায়গায় এখন 2.5 ঘন্টার মধ্যে আমরা পৌঁছতে পারি। ইন্টারনেটের কথা আমরা জানি, ইন্টারনেট আমাদের যদি মুম্বাই এবং আমরা চেন্নাইয়ের কথা বলি, আমাদের 3য় স্থানে হচ্ছে ত্রিপুরার ইন্টারনেট। তো সেই ইন্টারনেটকে ব্যবহার করে আমরা কিন্তু প্রযুক্তিগত দিক দিয়ে অনেক বেশি উন্নত মানের। এখন ত্রিপুরা আগে বলা হতো যে মানে কিছুই না, ত্রিপুরার কোনো স্থানই নেই, সেই জায়গার মধ্যে এখন ফ্রন্ট রানার স্টেট হিসাবে ঘোষিত হয়েছে। আপনারা সবাই জানেন যে প্যারামিটার আছে, সেই নাম্বারে আমরা এখন ফ্রন্ট রানার স্টেট হিসাবে নর্থ ইস্টার্ন জোনের মধ্যে আমরা এসেছি। আপনারা কিছুদিন আগে নিশ্চয়ই দেখেছেন যে ডেভেলপমেন্টের যে বিষয়, যারা ইনভেস্টার্স আছে ত্রিপুরাতে আসতে চায় তাদের জন্য নর্থ ইস্টার্ন জোনের মধ্যে ত্রিপুরার মুখ্যমন্ত্রীকে কনভেনার করে ঘোষিত হয়েছে মাননীয় প্রধানমন্ত্রীজির নির্দেশে। তো সেটারও মিটিং কালকে থেকে আরম্ভ হবে, যাতে ইনভেস্টার্স সমস্ত নর্থ ইস্টার্ন রিজন নিয়ে কথা হবে। তো নর্থ ইস্ট রিজন আমরা সবাই জানি যে কিছুদিন আগে আমাদের মাননীয় গৃহমন্ত্রী যে এখানে এসেছিলেন, যে পুরো অষ্টলক্ষ্মীর যদি আয়তন দেখা যায়, যে উত্তরপ্রদেশের থেকে দ্বিগুণ আমাদের এই আয়তন। এখান থেকে অনেক কিছু আমাদের যে এখানে যে ভগবান আমাদের যেভাবে ব্লেসড করেছে, এখানকার প্রাকৃতিক বিষয়গুলো নিয়ে আমরা আগামী দিন অনেক বেশি আমরা উন্নত মানের মানে রাজ্য আমরা হতে পারি, সেই দিকে আমরা কাজ করছি এখন। আপনারা এর মধ্যে দেখেছেন যে আমরা যে ত্রিপুরার বাজেটে, যেটা আমার পূর্ববর্তী বক্তা বলেছেন, যে ইনফ্রাস্ট্রাকচারের দিক দিয়ে আমরা কিন্তু অনেক বেশি এবার অ্যামাউন্ট আমরা রেখেছি। কারণ ইনফ্রাস্ট্রাকচার যদি ডেভেলপ না হয় তাহলে ইনভেস্টার্সও আসবে না। তো ইনভেস্টাররা এখন প্রচুর পরিমাণে ত্রিপুরাতে আসছে, আগে ইনভেস্টাররা আসতে খুব চিন্তা ভাবনা করতো। তো সেই জায়গায় এখন যেহেতু ত্রিপুরার এখন ল অ্যান্ড অর্ডারের দিক দিয়ে আমি সবসময় সব জায়গায় বলি যে ল অ্যান্ড অর্ডারের দিক দিয়ে আমরা 28টি রাজ্যের মধ্যে নিচের দিক দিয়ে আমরা 3rd পজিশনে আছি। তো সব দিকে আমাদের এই পরিবেশ থাকাতে মানুষ বাইরের থেকে আসতে চাইছে, ইনভেস্টাররা আসতে চাইছে, স্বাস্থ্যক্ষেত্রেই হোক, এগ্রিকালচারের দিকেই হোক, আমাদের ইন্ডাস্ট্রির দিক দিয়ে হোক।
এবং সার্ভিসিং যে সার্ভিস সেক্টরেও আমরা কিন্তু কাজ করছি, সেইখানে এমফাসাইজ করছি। মাননীয় প্রধানমন্ত্রীজি বলছেন আমাদের ডেভেলপমেন্ট তখনই হবে যখন আমরা যুব সম্প্রদায়ের সম্পর্কে আমরা চিন্তা করব, মহিলাদের সম্পর্কে আমরা চিন্তা করব, গরিবদের সম্পর্কে চিন্তা করব, কৃষকদের সম্পর্কে চিন্তা করব। এই চারটা আমাদের জাত, অন্য কোনো জাতপাত আমাদের নেই। এই চার জাতির যদি উন্নয়ন হয় তাহলে রাজ্য উন্নয়ন হবে, দেশ উন্নয়ন হবে। আমাদের ভারতীয় জনতা পার্টি আজকে আমরা জানি আমাদের যে পূর্বসূরি 1951 সালে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি জনসংঘ তৈরি করেছিলেন। সেখান থেকে আজকে আমাদের যার হাত ধরে আমাদের এই ভারতীয় জনতা পার্টি প্রতিষ্ঠিত হয়েছে, আজকে 46 যে আমাদের স্থাপনা দিবস, সেই উপলক্ষে এখানে আবার যারা উপস্থিত আছেন। শান্তন টিভি। উশৃঙ্খল বাতাবরণ এবং খোলা জলের মাছ ধরার চেষ্টা প্রবণতা বন্ধ হয়েছে রাজ্যে। রবিবার আমতলী বৈষ্ণব টিলা স্থিত সাই বাবা মন্দিরে শ্রীরাম নবমী উৎসবের অংশ হিসেবে এই কথা বললেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। রবিবার আমতলী বৈষ্ণব টিলা স্থিত সাই বাবা মন্দিরে শ্রীরাম নবমী উৎসব অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা, মন্ত্রী প্রণজিৎ সিংহ রায় সহ অন্যান্যরা। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা সাক্ষাৎকারে প্রথমে রাজ্যবাসীকে শুভেচ্ছা জানান। সব ক্ষেত্রে ত্রিপুরা যাতে ভালো থাকে এবং সব ক্ষেত্রে যাতে রাজ্যে শান্তি থাকে তার জন্য চেষ্টা করেছে সরকার। একই সাথে ভগবানের কাছেও কামনা করেন ত্রিপুরার জন্য যাতে তিনি কিছু করতে পারেন। মুখ্যমন্ত্রী আরো বলেন, রাজনীতির ঊর্ধ্বে উঠে যদি মানুষের সমস্যা সমাধান করা যায় এর চেয়ে বড় আর শান্তির কিছু নেই। সে বিষয়ে কাজ করেছে সরকার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যেভাবে দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে তাতে অর্থনৈতিক ক্ষেত্রে, সুরক্ষা ক্ষেত্রে এবং সব ক্ষেত্রে কাজ করছে। এক্ষেত্রে বর্তমান প্রধানমন্ত্রী এবং তার সরকার কোনো আপোষ করছে না। প্রধানমন্ত্রী চাইছেন যাতে সমাজের অন্তিম ব্যক্তির পর্যন্ত সুযোগ সুবিধা পৌঁছে যায়। সে লক্ষ্য নিয়ে রাজ্য সরকার কাজ করে চলেছে। মুখ্যমন্ত্রী বলেন, 2018 সালের পর রাজ্যের বাতাবরণ পরিবর্তন হয়েছে। আগে যেমন উচ্ছৃঙ্খল বাতাবরণ ছিল এবং ঘোলাচলে কোনো কিছু করার যে চেষ্টা ছিল তা বন্ধ হয়ে গেছে। সবচেয়ে বড় বিষয় হল রাজ্যের মানুষ বর্তমান সরকারের উপর ভরসা রাখছে, কারণ বর্তমান সরকারের চেষ্টা থাকে সব সমস্যা যাতে বসে সমাধান করা যায়। ত্রিপুরা পূর্ণ রাজ্যের মর্যাদা পাওয়ার পর 2018 সালের আগ পর্যন্ত রাজ্যের মানুষ বহু সরকার দেখেছে, অথচ 2018 সাল থেকে বর্তমানে যে সরকারটা পরিচালনা হচ্ছে তার মধ্যে কি ফারাক রয়েছে সেটা রাজ্যবাসী ভালো করে বুঝতে পারছে বলে জানান মুখ্যমন্ত্রী। বসন্তকালে বাসন্তী পূজা আর আজকে রামনবমী। এই রামনবমী উপলক্ষে আমি সমস্ত ত্রিপুরাবাসীকে আমি শুভেচ্ছা জানাতে চাই এবং ত্রিপুরা ভালো থাকুক সব দিক দিয়ে, কোনো দিকেই যেন কোনো খামতি না থাকে। আমরা চেষ্টা চালাচ্ছি, ভগবানের কাছে প্রার্থনা করছি যে কিছু যেন করতে পারি মানুষের জন্য, এবং এতে করে সুখ শান্তি থাকবে এখানে। এবং আমরা যদিও রাজনৈতিক ব্যক্তিত্ব, কিন্তু পাশাপাশি আমরা কিন্তু হিউম্যান বিইংস থেকে আলাদা করে রাজনৈতিক ব্যক্তিত্ব বলে কিছু নেই। তো মানুষের হিউম্যান টাচ যে বিষয়টা, মানুষের যে সমস্যাগুলো, সেই সমস্যাগুলো যদি আমরা পূরণ করতে পারি এর থেকে বড় স্যাটিসফ্যাকশন আর কিছু হতে পারে, এবং সেই দিশায় আমরা কাজ করছি। আজকে আপনারা জানেন যে ভারতীয় জনতা পার্টির আজকে স্থাপনা দিবস, 46তম স্থাপনা দিবস। তো সেই উপলক্ষে আমি ত্রিপুরাবাসীকেও আমি ধন্যবাদ দিতে চাই এবং ওনাদের আমি শুভেচ্ছা দিতে চাই। যেভাবে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে, আজকে ইকোনমিক্যাল কন্ডিশনেই বলুন, কোথায় 11th পজিশনে ছিল সেই জায়গায় আজকে 5th পজিশনে চলে এসেছে। সুরক্ষার দিকে যদি বলুন, আজকে ভারতবর্ষকে যেভাবে সুরক্ষিত রেখেছে, অর্থাৎ সাধারণ ভারতীয় নাগরিকদের সুরক্ষার ক্ষেত্রে উনি কোনো কম্প্রোমাইজ করেন না। আমরা ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট হোক, মানুষদের আর্থসামাজিক উন্নয়ন হোক, গরিবদের জন্য মানে লাস্ট প্রান্তের যে ব্যক্তি তাদের জন্য করার যে ওনার চেষ্টা, সেটা কিন্তু পণ্ডিত দীনদয়ালজির কথা মাথায় রেখে সেটা করছেন। আমরাও তদ্রূপ আমাদের এই রাজ্যে আমরা সেই মার্গদর্শনে আমরা কাজ করছি। আপনারা নিজেরাও দেখছেন
সমস্ত ত্রিপুরার মধ্যে কিন্তু একটা বাতাবরণ একটু আলাদা হয়ে গেছে। আগের মতো নেই, একটা উচ্ছৃঙ্খল একটা বাতাবরণ ছিল, মানে ঘোলা জলে কিছু করা এই ধরনের এখন অবস্থা নেই। মানুষও আমাদের উপর বিশ্বাস রাখছে। আমাদের বিভিন্ন যে ধর্মস্থানগুলো আছে সেগুলোকে আরও শক্তিশালী করার ক্ষেত্রেও আমরা, মাননীয় প্রধানমন্ত্রীজি তো করছেনই, আমরাও আমাদের মতো করে আমাদের বিভিন্ন যে ধর্মস্থানগুলো আছে তাকে আমরা শক্তিশালী করছি। আজকে এখানে মানে 4 বছর এখানে আজকে যেখানে আমরা আসলাম সাই বাবার যে মন্দির, সেখানে আমরা গতবারের আগের বছর আমি এখানে এসেছিলাম, এবারও এসেছি এবং খুবই ভালো লাগছে যে বিভিন্ন জায়গায়, কারণ ধর্মপ্রাণ মানুষ আমরা ত্রিপুরার মানুষ কিন্তু সাংঘাতিক ধর্মপ্রাণ মানুষ। এবং এখানে বিশেষ করে যারা মায়েরা, বোনেরা, মেয়েরা আছে, ধর্মের প্রতি এত বেশি বিশ্বাস, আস্থা, এবং এই কারণে আস্থা আছে বলে আমরা আস্তিক। আর যাদের মানে ধর্মের প্রতি আস্থা নেই তারা হচ্ছে না, অর্থাৎ নাস্তিক। আচ্ছা, এই অবস্থার মধ্যে অত্যন্ত এই যে ধর্মস্থানগুলোতে আমরা যখন আসি, কোনো না কোনোভাবে আমরা ভগবানের সাথে একটা কানেকশন পাই, অর্থাৎ নিজের ভিতরের অন্তরাত্মার সাথে আমরা একটা কানেকশন পাই। না, এটাই বলবো, আমরা সবাই মিলে মিশে আমরা একসাথে থাকি। এখানে জাতি জনজাতি একটা মিশ্র যে একটা সংস্কৃতির ভাষাভাষীর লোক এখানে আছে। কোনো জিনিস নিয়ে একটা সংসারেও যখন কোনো সমস্যা হয়, সেখানে যদি আমরা বসে যারা গার্জিয়ানরা থাকি, গার্জিয়ানের উপস্থিতিতে যখন সমাধান হয়, সেইভাবে আমরা কোনো সমস্যা থাকলে সেই সমাধান আমরা করব। আমরা রাউন্ড টেবিল কথা বলি, আমরা অনেক সময় রাউন্ড টেবিলে বসলে অনেক সমস্যার সমাধান হয়। এবং আপনারা নিশ্চয়ই, আমরা কথায় নয় কাজেও কিন্তু সেটা আমরা করেছি। বিভিন্ন জায়গায় যখন কোনো সমস্যা হয়েছে, আপনারা দেখেছেন এরকম একটা অবস্থা হয়েছিল, অনেকে এর মধ্যে চেষ্টাও করেছিল যে কিছু একটা যে আরও উত্তেজনা বাড়ানো যায়, কিন্তু মানুষ আমাদের উপর আস্থা আছে, তো সেই আস্থার উপর ভিত্তি করেই আমরা কিন্তু সমাধানের পথে আমরা কাজ করি। আমরা চাই আস্থা রাখতে হবে, যে কোনো বিষয়েই হোক আমরা কিন্তু মানুষের কল্যাণে আমরা কাজ করি। তাই সমস্ত ত্রিপুরাবাসীর কাছে আজকে আমি আমাদের যে মন্ত্রী পরিষদের তরফ থেকে এবং সরকারের তরফ থেকে আমি বলবো যে আমাদের উপর বিশ্বাস রাখুন, আমরা সব সমাধানের একটা চেষ্টা অন্তত ওকে থাকি। আমাদের অ্যাটিটিউড ইজ বেস্ট আমার মনে হয়। এত বছর ধরে তো আপনারা সরকার দেখেছেন, 1972 আমাদের এই যে রাজ্য যখন পূর্ণ রাজ্যের মর্যাদা পেল, তারপর থেকে আপনারা বহু সরকার দেখেছেন। 2018 পর থেকে এখন অবধি যে সরকার আপনারা দেখেছেন, এর মধ্যে একটা মানে আপনারা নিজেরাই বুঝতে পারছেন যে একটা ফিল গুডের যে বিষয়, সেটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। সেইভাবে আমরা থাকতে চাই, সবার মুখে হাসি ফোটানোই হচ্ছে আসল উদ্দেশ্য। শান্তন টিভি। প্রথমে দুর্গাবাড়িতে সাঙ্গ হলো বাসন্তী মহানবমী পূজা। এদিন মহানবমী পূজাকে কেন্দ্র করে দুর্গাবাড়িতে ভিড় জমায় অসংখ্য ভক্তরা। এদিন সকাল 8টার পর শুরু হয় নবমী পূজা। নবমী পূজা শেষে দেওয়া হয় বলি, তারপর অঞ্জলি প্রদান করা হয়। এদিকে এক পুরোহিত জানায় নির্দিষ্ট সময়ের মধ্যে পুজো শুরু হয়নি। নবমী তিথি শুরু হওয়ার দীর্ঘ সময় পর পূজা শুরু হয়েছে, কারণ ট্রেজারি অফিস থেকে পৈতা আনা হয়নি। রাজন্য আমল থেকে দুর্গা বাড়িতে বাসন্তী পুজো অনুষ্ঠিত হচ্ছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রতি বছর এ ধরনের সমস্যা লক্ষ্য করা যায়, যার কারণে পূজা শুরু হতে অনেকটাই দেরি হয়। এটা শোভনীয় নয় বলে জানিয়েছেন পুরোহিত। এদিকে এই বিষয়ে ডেপুটি কালেক্টর ফিরোতাপুর মা জিজ্ঞাসা করলে তিনি জানান, ইনফরমেশন পৌঁছানোর ক্ষেত্রে বিলম্ব হয়েছে, যার কারণে এই সমস্যা হয়েছে। উল্লেখ্য, প্রশাসনিক গাফিলতি কতটা চূড়ান্ত পর্যায়ে গিয়ে পৌঁছেছে সেটা প্রমাণ হয়েছে এদিন। রাজ্যে মঙ্গলের স্বার্থে এই পূজা করা হয়ে থাকে, অথচ প্রশাসনিক কর্মীদের চূড়ান্ত উদাসীনতার কারণে পূজা বিলম্ব হয়। পূজা দেরি হইতেছে কিরে, হ্যাঁ 1 ঘন্টা বয়ে থাকুন লাগতেছে, পূজা তো টাইম লস। হ্যাঁ কি লেগে দেরি হইতেছে, কি আনছে না? পূজা আনছে না, পূজা থাকুন না পূজা করতাম। হ্যাঁ 1 ঘন্টা লেট করছে কিরে। কই থাকে বইটা এটা? পূজা ট্রেজারি অফিসে। তারা স্টাফ নাই, ডিএম অফিসের স্টাফ? ডিএম অফিসে স্টাফ নাই, এখন দরকার তো এটা প্রতি বছর করতেছে। হ্যাঁ বাচ্চারা থাকুন লাগে, হ্যাঁ এটা তো ভালো না।
টাইম। ঘন্টা লেট আসলে আজকে আমরা এটা ওই অর্নামেন্টসটা আনতে গিয়ে ওই সিকিউরিটি আমরা চিঠি দিয়ে রেখেছিলাম, কিন্তু একটু ইনফরমেশন একটু গ্যাপ ছিল, তার জন্য একটু দেরি হয়ে গেছে। কিন্তু না, সিকিউরিটি তো যথারীতি গেল, কিন্তু আপনাদের সঙ্গে কারোর যোগাযোগও হয়নি। এবং যেহেতু এটা সরকারি মন্দির, হ্যাঁ। পুজোটা নিয়ম আছে পুজো করার, সেই ক্ষেত্রে আপনার এত দেরি হয়ে গেল আপনাদের নিয়ে আসতে, অর্নামেন্টস নিয়ে আসতে। অর্নামেন্ট নিয়ে আসতে আমি যা সবে মাত্র গেলাম, যখন ইনফরমেশন পেলাম আমি গেলাম এবং এখান থেকে আমি সিকিউরিটি অ্যারেঞ্জ করে আমি নিজেই গিয়েছি এবং নিয়ে এখন এই মাত্র এসে পৌঁছলাম, একটু দেরি হয়ে গেল। পুজো চলাকালীন সময় তো ডিএম অফিসে স্টাম্প থাকার দরকার ছিল। যে অকাল বোধনটা হয়েছিল সেটা রামনবমী, আর এটা হলো মহারাজ সুরত করেছিলেন, রাজা সুরত করেছিলেন মেধসমণির আদেশে। ওই পশ্চিমী যে রাজ্যের এগুলো এখানে এসছে। রামনবমী আশ্বিনে হয়, শারদীয়ায় হয় রামনবমী, আর এটা হলো অশোকাষ্টমী, অশোক ফুলের ফুলে দিয়ে অশোকাষ্টমী পুজো করা হয়। রবিবার পূর্ব ঘোষণা অনুযায়ী আগরতলা প্রেস ক্লাবে নির্বাচন অনুষ্ঠিত হয়। স্বচ্ছভাবে নির্বাচন সম্পন্ন করার জন্য দায়িত্বে ছিলেন রিটার্নিং অফিসার সঞ্জীব দত্ত চৌধুরী। আগরতলা প্রেস ক্লাবে হয় এই ভোটদান। রিটার্নিং অফিসার জানায় দুপুর 1টা থেকে শুরু হয়েছে ভোট গ্রহণ প্রক্রিয়া, বিকেল 5টা পর্যন্ত চলবে ভোট গ্রহণ। মোট ভোটার 241 জন। দুটি বুথে হয় ভোট গ্রহণ, শান্তিপূর্ণভাবে চলছে ভোট। এদিকে এদিন ভোটের আগে আগরতলা ক্লাবের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন আগরতলা প্রেস ক্লাবের প্রাক্তন সভাপতি তথা শান্তন পত্রিকা ও শান্তন টিভির সম্পাদক সুবল কুমার দে, বরিষ্ঠ সাংবাদিকগণ শানিত দেবরয়, প্রণব সরকার এবং জয়ন্ত ভট্টাচার্য সহ অন্যান্যরা। আন্তরিক সম্পর্ক প্রেস ক্লাবের সমস্ত সদস্যরা এখন পর্যন্ত তো আমার পরিনির্ভরশীলতা রেখেছেন। আমি চেষ্টা করেছি ট্রাই টু লেভেল বেস্ট, যাতে ট্রান্সপারেন্ট, স্বচ্ছতা এবং নিরপেক্ষতা থাকে। কয়টা বুথে বুথ হচ্ছে এবং কতজন ভোটার? টোটাল ভোটার 241। একের থেকে 120 অব্দি একটা বুথ, 121 থেকে 241 আরেকটা বুথ। দুই বুথের ভোট হচ্ছে, বুথ তো দেখতেই পাচ্ছেন, has already been started, just sharp at 1. And before that যেগুলো প্রসিডিউর থাকে আমাদের, মানে প্রেসক্রাইব প্রসিডিউর কতগুলো, আমি বিভিন্ন ক্যান্ডিডেট বা তাদের প্রতিনিধিদের ডেকে ব্যালট বাক্সগুলো চেক করিয়েছি। দে ওয়ার স্যাটিসফাইড, তারা সিগনেচার করেছেন যে ব্যালট বাক্সের ভেতরে কোনো কিছু নেই। নাও স্টার্টেড বিদ্যুৎপৃষ্ট হয়ে গুরুতর আহত এক বিদ্যুৎ কর্মীর নাম তাপস মজুমদার। ঘটনা রবিবার সকালে রাজধানীর অফিস লেন এলাকায়। ঘটনার বিবরণে জানা যায়, বিদ্যুৎ সংস্কারের গিয়েছিলেন তাপস সহ তার সহকর্মীরা। কাজে হাত লাগানোর আগে তিনি ফোন করেছিলেন আইজিএম বিদ্যুৎ নিগম অফিসে এবং তিনি বলেছিলেন যাতে বৈদ্যুতিক লাইন শাটডাউন করা হয়। তারপর কিছুক্ষণ পর কাজ শুরু করতে বিদ্যুতের ছোবলে পড়ে গুরুতর আহত হন তিনি। তারপর সাথে সাথে জেবি হাসপাতালে নিয়ে আসেন তার সহকর্মীরা। বর্তমানে চিকিৎসাধীন তিনি। জানা যায় তিনি একটি নির্দিষ্ট বিদ্যুৎ সংস্থার অধীনে কর্মরত। কাজে ইসলাম একজন ছিল কাটতো, হ্যাঁ কাটছে তাই বলছি তার লাগে। আপনি কোন জায়গাতে গেছিলেন লাইনের কাজ করতে? কোন অফিসে কর্মরত? বিদ্যুৎ নিগমের আইজিএম এ। আপনি কি একই আসলেন না সহকর্মীরা ছিলেন? কি মনে হয় যে সময় কাজ করতে আসলেন তখন কি লাইন বন্ধ করা হয়েছিল না চালু আছিল? করছে তো বন্ধ করছে, এখন তো 10 মিনিট লাগবে। পরে হাসপাতালে কে আনছে? আমার সকালে কাজ করতে হয়েছে, লিটুকে উপর থেকে আমরা জানাইছি, উপর থেকে ফিরে গেছে, বাড়ি দিতে কারেন্ট শর্ট করতে। কোন জায়গাতে কাজ করতে গেছিল? আইজিএম। উনি কি মানে বিদ্যুৎ নিগমের কর্মী? হ্যাঁ, বিদ্যুৎ নিগমের কর্মী, মানে চাকরি করে। এই কোন অফিসে থাকে? আইজিএম। পরে আপনারা কিভাবে খবর পাইছেন? আমরা ফোন করছি, আর টাকা দিতে গেছে, আমার মোবাইল লাগতো না, ফোন করতে পরে আমরা কান্নাকাটি করে আসছি। এখন অবস্থা কিরকম? অবস্থা খুব খারাপ। এখন অবধি কোনো ওষুধ খাওয়া কিছু লাগতে পারে না, শুধু ব্যথা করে, গান লাগতে পারে না। রহস্যজনক দুর্ঘটনা।
ঘটনায় মৃত্যু এক যুবকের, আহত অপর এক যুবক। মৃত যুবকের নাম বিজয় লস্কর, আহত যুবকের নাম সৈকত হালদার। ঘটনার বিবরণে জানা যায়, গত শুক্রবার রাতের বেলা বিজয় লস্কর কাজ সেরে তাঁর বন্ধু সৈকত হালদারের সাথে ঘুরতে গিয়েছিলেন। রাতের বেলা নিশ্চিন্তপুর রেল স্টেশনের সামনে তাঁদের বাইক দুর্ঘটনায় পড়ে। স্থানীয়রা খবর দেয় তাদের পরিবারের লোকজনেরা রাতের বেলা একটা সময় ঘটনাস্থলে গিয়ে দুজনকে উদ্ধার করে নিয়ে আসে হাপানিয়া হাসপাতালে, কিন্তু তাদের অবস্থা আশঙ্কাজনক দেখে রেফার করা হয় জিবি হাসপাতালে। শনিবার দুপুর 2টা নাগাদ মৃত্যুর কোলে ঢলে পড়েন বিজয় লস্কর। রবিবার দুপুরে মৃতদেহ ময়নাতদন্তের পর পরিবারের হাতে তুলে দেওয়া হয়। মৃত যুবকের বাবা জানায়, এই ঘটনার পেছনে হয়তো রহস্য থাকতে পারে, কারণ সৈকত হালদার তার ছেলেকে ফোন করে নিয়েছে। দুর্ঘটনার পর সৈকতের পরিবার সবকিছু জেনেও বিজয়ের পরিবারকে কিছুই জানায়নি। ঘটনায় সুষ্ঠু তদন্তের দাবি জানালেন তিনি। মৃত যুবকের বাড়ি হাপানিয়া এলাকায়। এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে হাপানিয়া এলাকায়। তো রাত্রেবেলা হঠাৎ করে খবর পাইছি যে অ্যাক্সিডেন্ট হয়েছে নিশ্চিন্তপুর রেল স্টেশনের সামনে। গেলাম গিয়া সেটা দেখলাম আর কি হসপিটালে, হাপানিয়া হসপিটালে নিয়েছি। হাপানিয়া হসপিটালটা জিবি হসপিটালে রেফার করছে। অ্যাক্সিডেন্টটা কিভাবে হয়েছে? অ্যাক্সিডেন্টটা তো দুজন এক বাইকে আসলো, কীভাবে হয়েছে তা দেখছি না আমরা। বাইকটা কার আসলো? বাইকটা আরেকজনের আসলো। আরেকজন বলতে কে? যে চালাচ্ছে নাম হচ্ছে সৈকত হালদার। ওই ছেলেটার সঙ্গে কি আপনার ছেলে গেছিল? হ্যাঁ, দুজন একটা ভাইয়া ফোন করে নিছে। অ্যাক্সিডেন্ট হয়েছে, আপনারা কিভাবে খবর পাইছেন? অ্যাক্সিডেন্ট হয়েছে আমরা পাশের বাড়ির একজন আমরা খবর জানাইছি। জানার পরে আমরা কি ঘটনাস্থলে গেছিলেন না হাসপাতালে পাইছেন? না, আমি ঘটনাস্থলে গিয়ে আনছি। কি অবস্থায় পাইছেন গিয়ে? তো ঘটনাস্থলে গিয়ে দেখছি মানে অ্যাক্সিডেন্ট যেন হয়েছে না, আসলো সেন্সলেস অবস্থায়। আর সঙ্গে যে আছিল ওই ছেলেটা? হ্যাঁ, গার্জিয়ান গেছে, হ্যাঁ তারা লগে আসলো। আচ্ছা, দুজনরে কি একসঙ্গে হাসপাতালে আনছেন না আলাদাভাবে? আমি আমার ছেলেরা আমি আনছি, তারা আনছি। আপনার ছেলেরে মানে প্রথমে কোন হাসপাতাল আনছেন? প্রথমে হাপানিয়া হসপিটাল, তারপর জিবি হসপিটালে রেফার করছে। জিবি হসপিটালে আনছি। জীবিত আনার পর মৃত্যু হয়েছে কোন সময়? জিবিতে আনছি রাত্রেবেলা 1টা-2টার দিকে আনছি। কাউকে দুপুরে 2টার দিকে মারা গেছে। আপনার পরিবারের একটা অভিযোগ যে এটা দুর্ঘটনা না, এর পেছনে অন্য কোনো কারণ আছে। কি মনে হয়, কি কারণ থাকতে পারে? মনে করতেছে এরকম, কারণ তারা তো ওই ছেলেরা যে তারা তো আগে খবর পাইছে। হ্যাঁ, তারা আমরা কোনো ইনফর্ম করছে না। রবিবার যুব কংগ্রেসের এক্সিকিউটিভ কমিটির সাংগঠনিক বৈঠক প্রদেশ কংগ্রেস ভবনে অনুষ্ঠিত হয়। এই বৈঠকে যুব কংগ্রেসের জেলা ও ব্লক সভাপতিরা অংশগ্রহণ করেন। বৈঠক থেকে রাজ্যের ক্রমবর্ধমান নেশার বিস্তার সহ চাকুরি নিয়ে দুর্নীতি এবং স্বজন পোষণের বিরুদ্ধে বিভিন্ন আন্দোলন কর্মসূচির স্থির করেন প্রদেশ যুব কংগ্রেস নীলকমল সাহা। তিনি আরো বলেন, রাজ্যের বেকারত্ব দিন দিন বাড়ছে, বিভিন্ন দপ্তরে শূন্য পদ পূরণ করা হচ্ছে না। তাই অচিরেই তারা এই সকল বিষয় নিয়ে রাজ্যব্যাপী গণ আন্দোলন করে তুলবে। এর জন্য যুব কংগ্রেসের ব্লক সভাপতি ও জেলা সভাপতিদের নিয়ে বৈঠক করে কর্মসূচির দিনক্ষণ গ্রহণ করা হয়েছে বলে জানান যুব কংগ্রেস রাজ্য সভাপতি নীলকমল সাহা। আমাদের সাংগঠনিক জেলা সভাপতি এবং ব্লক সভাপতিদেরকে নিয়ে যুব কংগ্রেসের মিটিং। এই মিটিংয়ে আমরা আগামী দিনের যে আমাদের কর্মসূচি তা নির্ধারণ করছি। এবং আপনারা দেখেছেন রাজ্যে চারিদিকে চাকরি বাতিল হচ্ছে, সুষ্ঠুভাবে চাকরি হচ্ছে না এবং পুরো রাজ্য নেশার মেঘে আবদ্ধ। সেই নেশা এবং চাকরি নিয়ে আমরা আবারও রাস্তায় ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেস নামবে। কিছুদিনের মধ্যেই আপনারা তা দেখতে পাবেন এবং তা নিয়ে আমি আমার জেলার সভাপতিদেরকে এবং ব্লক সভাপতিদেরকে আজকে এই মিটিংয়ে ডেকেছি এবং এই নিয়ে আমরা আলোচনা করছি। এখনকার মতো সংবাদ এ পর্যন্তই। পরবর্তী সংবাদ দেখতে চোখ রাখুন স্যান্দন টিভির পর্দায়। নমস্কার।